রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ। আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকে। পটুয়াখালীতে স্ত্রীকে হত্যার পর থানায় ধরা দিল স্বামী নূর মোহাম্মদ। হত্যা মামলায় গ্রেফতার। যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নূরজাহানকে নির্যাতনের অভিযোগ। দরজা খুলে আমাদের মারার লাগে আমাদের দরজার কাছেও গেছে, আমাদের দরজার লাট ধরে টানছে। লাইট মেটে দেয় কোনো মানুষজন দেয় না, পরে দুয়ার দেয় খোলা, দুয়ার দেয় রক্তাক্ত অবস্থায় মৃত্যু অবস্থায় দেয়। রাজশাহীতে জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে না সরকারি হাসপাতালে, বাইরে থেকে কিনতে হচ্ছে চড়া দামে। সরবরাহ বন্ধের সুযোগ নিচ্ছে ফার্মেসিগুলো। ভ্যাকসিন দিতে গেছি মাংনা দেয় বিলে ফ্রি, এসে দেখছি নাই। আমরা 4 জনে মিল করে ধরেন কিনতেছি সিরিজ সহ 122 টাকা করে। আমরা অফিসিয়ালি চিঠি প্রেরণ করছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন হয়তো খুব শীঘ্রই এটির একটি দ্রুত সমাধান তারা করে দিতে পারবেন। দালালের মাধ্যমে ভাগ্য বদলানো হলো না মাদারীপুরের আসাদের। লিবিয়ায় মানব পাচারকারীদের ধাপে ধাপে টাকা দিয়েও এলো মৃত্যুর খবর। তাকে আমরা 42 লক্ষ টাকা দিছি, সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার বাবার হয়েছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর না ভিডিও কলে আমার মুখ খান তো দেখাইবে আমার বাবা। ভোলায় পুনর্বাসন প্রকল্পের সাবেক চেয়ারম্যান ও পিআইও স্বেচ্ছাচারিতা তালিকায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের নাম। বরাদ্দের টাকাও পায়নি ভাঙন কবলিতরা। আমার নাম আছে 75,000 টাকা, আমার দিয়েছেন 10,000 টাকা করে। ওই টাকার অভাব ঘর দুয়ার করতে পারি না। নাম আছে মুদি ভাঙ্গা, তখন আমি সাথে সাথে 4,000 টাকা মুলি করে লইয়া দিছি। আজকে আমার নামেরও খবর নাই আর আমার টাকাও দিছি যে এটারও খবর নেই। শীতে কাবু উত্তরাঞ্চল সহ দেশের বিস্তীর্ণ জনপদ। ক্ষতির মুখে কৃষি, ব্যাহত জীবন জীবিকা, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। এবার এত ঠান্ডা পড়ছে, আগে ভাগে শীতের জন্য কোনো কাজ করতে পারতেছি না। আমরা কৃষকরা এখন বর্তমান ঠান্ডার জ্বালায় আমরা যারা বাসার জ্বালায় ঘরে বসে রয়েছি। ও ঠান্ডা লাগছিল, ঠান্ডার কারণে সর্দি কফ আর ডায়রিয়া হয়েছিল। শুভেচ্ছা। বিরতিহীন সংবাদ ছায়া দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দিয়েছেন তিনি। সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আয়োজিত মহড়ার প্রশংসাও করেন ডক্টর ইউনূস। ক্ষিপ্রতা, দক্ষতা আর কৌশলের কাছে কুপকাত শত্রুপক্ষ। রাজবাড়ীতে শীতকালীন মহড়ায় সেই প্রস্তুতির প্রদর্শনী করল সেনাবাহিনীর 55 পদাতিক ব্রিগেড। সরেজমিনে উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ছিলেন 3 বাহিনীর প্রধানরা। মহড়া শেষে দেয়া ভাষণে বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ডক্টর ইউনূস। এইরকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম, পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন। এই মহড়া দেখে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে 55 ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। তাই দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বাস্তবসম্মত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব
রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় 1 ঘন্টা ধরে চলে শীতকালীন এই মহড়া। এর মাধ্যমে আরও আভিযানিক দক্ষতা অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী, সেই প্রত্যাশা জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ। পটুয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। শনিবার মধ্যরাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্থানীয় মসজিদের ইমাম নূর মোহাম্মদ হাওলাদার। সদর উপজেলার বলাইকাঠি গ্রামে এই খুনের ঘটনায় মামলা হয়েছে। দুই ছেলে, ছেলের বউ আর এক মেয়েকে নিয়ে 40 নূরজাহান নূর মোহাম্মদের সংসার। চিৎকার শুনে শনিবার গভীর রাতে শাশুড়ির ঘরে গিয়ে নূরজাহানের গলা কাটা মরদেহ দেখতে পান পুত্রবধূ। 3 মাস ধরেই নিহা করব কইতে আছে, আর আমার শাশুড়ি সাইরা দিতে কয়। আমার শাশুড়িরও কইতে আছে যে তুই ইচ্ছা করে আমার সাইরা দিবি। এখন আমার শাশুড়ি কইতে আছে যে আমি আমার ছেলে বউর সাথে খামু, আমি তোমার ছাড়বো না, তুমি একটা অন্য জায়গায় যাই নিয়ে বিয়ে কইরা খাও, আমার কোনোতে অসুবিধা নেই। হঠাৎ করে ঘুমাই গেছি শীতকালের সময়, তারপরে মারছে ওনারে, যেগুলি মারছে একালে একটা চিকপুরের আওয়াজ শুনছি। পটুয়াখালী সদরের বলাইকাঠি গ্রামের মসজিদে ইমামতি করে সংসার চলত নূর মোহাম্মদের। স্বজনরা জানায় সংসারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। যৌতুকের জন্য স্ত্রী নূরজাহানের ওপর চাপ দিচ্ছিলেন নূর মোহাম্মদ। বিল্ডিং পাচ্ছে, তা বিল্ডিং পুরো কমপ্লিট করতে পারে না। এখন আমার বাবা মা তো নাই, আমার বাড়িতে সম্পত্তি হইবে, ওই নেওয়ার বেশি কিনে তা হাতে কয়, এই দেয় না কিনে প্রত্যেক বছর মারধর করতে। এরপর গ্রামের সালিশিরও বেমালা বা সালিশ করে মীমাংসা করে দিয়েছে। এরপরে কিছুদিন আগেও দিন 15 আগে মারধর কাজ যে করে ঢাকা চলে গেছে। সকালে থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করে নূর মোহাম্মদ। হত্যাকারী স্বামী সে নিজেই সকালে থানায় এসে হাজির হয়েছে। বর্তমান সে থানা হেফাজতে আছে, আটক আছে আমাদের কাছে। এই বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় টিকটকের জন্য ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় চুমুরদির জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, হাজতে পাঠানো হয়। ওই মামলায় উল্লেখ করা হয়েছে 31 ডিসেম্বর টিকটকের কথা বলে ভুক্তভোগীকে একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালায় আকরাম খান। 2 দিন পরে তার বন্ধু জুয়েলও নির্যাতন চালায়। স্থানীয় বখাটে সাইদুল মামুন বাবু জুয়েল ভুক্তভোগীর ভিডিও ধারণ করে নানা হুমকি প্রদান করে। আর এই ঘটনায় শনিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে পৃথক 2টি ধর্ষণ, একটি পর্নোগ্রাফি সহ 3টি মামলা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম আর জুয়েল দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। টিকটক দেখতে দেখতে এক পর্যায়ে সে আকরামের সাথে টিকটকে পরিচিত হওয়ার পরে তো আমার বিষয়ে আমি বলছি যে এরকম আমি ছোটোখাটো একটা চাকরি করি, আমার একটা মেয়ে আছে, আমি বিবাহিত। তো সে বলে যে আচ্ছা তাহলে তুমি কি আমার সাথে টিকটক করবা, এই ভিডিওর কথা বলে নিয়ে আসছে যে অনলাইনে কাজ করলে অনেক টাকা পাওয়া যায়। টিকটকের প্রলোভন এবং মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখায় তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর তার অপর এক সহযোগী সেও তাকে ধর্ষণ করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও জলাতঙ্কের ভ্যাকসিন। প্রতিদিন হাসপাতালে এসে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা। আশপাশের জেলাগুলোর অবস্থাও ঠিক একই, তাই বাধ্য হয়ে বাইরের কয়েকটি ফার্মেসি থেকে উচ্চ মূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে। একটি ভায়াল ভাগাভাগি করছেন একাধিক রোগী। 2 সপ্তাহ আগে কুকুরের কামড়ে আহত হয় দুর্গাপুর উপজেলার প্রথম শ্রেণীর শিক্ষার্থী রবিউল আওয়াল। রবিউলের কৃষক বাবা হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে আক্রান্ত 4 জনের সাথে ভাগ করে ছেলেকে 1 ডোজ ভ্যাকসিন দিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক দরিদ্র রোগী স্বজনরা অপেক্ষার পর এভাবেই একটি ভ্যাকসিন কিনে ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা 4 জনে মিল করে ধরেন কিনতেছি, সিরিজ সহ 122 টাকা করে। সেখানে 120 টাকা দিছি, নিয়ে এলে ভ্যাকসিন দিয়েছি, আবার চলে যাবো। এই যে ভ্যাকসিন দিতে গেছি মাংনা দেয় বিলে ফ্রি, এসে দেখছি নাই, টাকাও আনিনি রে বাবা। এসে আবার বাড়ি থেকে দূরে ভদ্র বাড়ি, আবার টাকা নিয়ে এসে কিনে দেখেন দিয়ে বাড়ি যাচ্ছি।
জেলার 9টি উপজেলা সহ আশেপাশের কয়েক জেলার কুকুরের কামড়ে আক্রান্তরা চিকিৎসা নেয় রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে চড়া দামে তা কিনতে হচ্ছে রোগীদের। 500 টাকার ভ্যাকসিন বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। 4 তারিখে আমি আসছিলাম, আমাকে বলে সাপ্লাই নাই। আজ 5 তারিখে এসে বলতেছে আমাকে কয়েক কিনে এনে সেটা দেওয়ার জন্য। আগামী 1 মাসেও নাকি ভ্যাকসিন পাবো না আমরা, কোনো সাপ্লাই নাই ভ্যাকসিনের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ বন্ধ। সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে। এটি সরবরাহ পুরোপুরি আমাদের আসলে বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা নতুন করে আমাদের সরবরাহ নিশ্চিত করেনি। কিন্তু এই পর্যায়ে আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালক মহোদয় স্বাস্থ্য অধিদপ্তর এবং সিডিসির সাথে যোগাযোগ করেছেন। আমরা অফিসিয়ালি চিঠি প্রেরণ করেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন হয়তো খুব শীঘ্রই এটির একটি দ্রুত সমাধান তারা করে দিতে পারবেন। গত কয়েক মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা তুঙ্গে। গত 29 ডিসেম্বর চাহিদার বিপরীতে ভ্যাকসিন বরাদ্দ এসেছিল 200 ভায়াল। 3 জানুয়ারি থেকে পুরোদমে বন্ধ হয়ে যায় ভ্যাকসিন সরবরাহ। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির 49তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 45তম জাতীয় সমাবেশে যোগ দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা জানান মহাপরিচালক। বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও তিনি জানিয়েছেন। লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন বাহিনীর সদস্যদের। মহাপরিচালক জানিয়েছেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যেক সদস্যের ডাটাবেস তৈরি করা হচ্ছে। ডাটাবেজের প্রস্তুতি ইনশাল্লাহ শেষ পর্যায়ে আছে। ওইটা হয়ে গেলে ওদের প্রত্যেকটা সদস্য, এখানে ভিডিপির প্রত্যেকটা সদস্য দৃশ্যমান হবে জাতির সামনে। কে কি ভূমিকায় যাচ্ছে, অর্থনৈতিক হোক বা সামাজিক, সেটাও দেখা যাবে, কারণ ডাটাবেজে তো এভরিথিং ইজ কাউন্টেবল। সো সেই জবাবদিহিতার জায়গায়, সেই স্বচ্ছতার জায়গায় আমরা এই বাহিনীটাকে নিয়ে যাচ্ছি। নাটোরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 5 জন আহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। গতরাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে সংঘর্ষ হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানিয়েছেন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয় লালপুর উপজেলার আওয়ামী লীগ কর্মী জয়। এর জেরে ছাত্র দলের নেতাকর্মীরা জয়কে মারধর করে। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে সাগর নামের এক ছাত্রদল কর্মীকে মারধর করে। বিএনপির নেতাকর্মীরা পরে একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি, সেন্টু নামের 3 আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরে। স্বজনদের দাবি নির্যাতনের পর আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে 42 লাখ টাকা নেয় চক্রটি। তাতেও মুক্তি মেলেনি। অবশেষে আসে তার মৃত্যু সংবাদ। সন্তানের মৃত্যুর খবরে মায়ের বুক ফাটা আর্তনাদ। বিদেশ বিভুঁইয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা বাড়ি জুড়ে বিষাদের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতুব্বর 2 বছর আগে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন ঝিকরহাট গ্রামের রুবেল খানের সাথে। 17 লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট 42 লাখ টাকা। তাকে আমরা 42 লক্ষ টাকা দিছি। সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার বাবারে হেলাইছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবা। টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র। এভাবেই কেটে যাচ্ছিল দিন। এরই মধ্যে গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ আসাদের মৃত্যুর পেছনে দায়ী দালাল চক্রটি। 3টার কালাওয়ারা ফোন দিছে, কয় কি স্ট্রোক করিয়া মরিয়া গেছে। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করিয়া মারিয়া লাইছে। গেমার কথা আমার ভাই রাইতে বাবার গেমার কথা। এরপর মনে করো কালকে 4টার কালা ফোন দিয়েছে, মরিয়া গেছে। দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সেই বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয়, এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। নিহত আসাদের মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নিখোঁজের 5 দিন পর ফরিদপুরের নগরকান্দা থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও কেউ আটক হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায় শনিবার রাতে রামনগরের ভোজেরডঙ্গি গ্রামের একটি পেঁয়াজের জমি থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার হয় কামাল মৃধার মৃতদেহ। স্বজনরা জানায় গেল 30 ডিসেম্বর চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কামাল। এরপর আর সন্ধান মিলছিল না। শনিবার গ্রামীণ মেঠো পথে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং রক্তের দাগ ধরেই পার্শ্ববর্তী জমির একটি স্থানের মাটি সরালে মরদেহ দেখতে পান, একটি হাত দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রক্তের এই উৎস ধরেই সে তখন চিন্তা করে যে যেহেতু 30 তারিখের ঘটনা, তাহলে কোথাও মাটি খুঁড়ে রাখছে আছে, নতুন মাটি খুঁড়তে খুঁড়তে তার বাইকের সহকারে একটা নতুন মাটির সন্ধান পায়। ওইখানে গর্ত খুঁজে দেখা যায় লাশটা পাওয়া যায় আর কি, অর্ধগলিত অবস্থা লাশটা তখন সে শুরু ধরা করলে এবং গলাকাটা অবস্থা পাওয়া যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক মোস্তাইন কবির সোহেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ অফিস কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। ছাত্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, ক্যাম্পাস চত্বরের আবাসিক এলাকায় সোহেল থাকতেন। 7টার দিকে সকালে বাজার করার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। এরপরে নিজ অফিস কক্ষে ঝুলন্ত মরদেহের খবর জানাজানি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট, মোবাইল উদ্ধার করা হয়েছে। ইন্টারনেটে ওই টুল থেকে দেখা যাচ্ছিল যে ওই রুমটাতে গ্লাস আছে পরে, সেই গ্লাস দিয়ে দেখা যাচ্ছে একটা রশি ছুটতেছে, এরকম ছুটতেছে। তো পরে সে টুলটা দিয়ে এসে লক্ষ্য করলো যে ভিতরে সে জ্বলন্ত অবস্থায় আছে। হ্যাঙ্গিং অবস্থাটা পাইছি, তারপর আমরা তদন্ত করতেছি। তদন্ত করে দেখা যাচ্ছে ঘটনার কি বিষয়। সুসাইড নোট নাকি লিখে গেছেন, এটা একটু আমরা এগুলো পাইছি, মোবাইলে পাইছি, আর কিছু আলামত পাইছি, সব মিলে আমরা তদন্ত করতেছি। ভোলার মনপুরায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকাভুক্তদের বেশিরভাগই বরাদ্দ অনুযায়ী টাকা পাননি। এছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগের সচ্ছল নেতাকর্মী ও ইউপি সদস্যদেরও। অভিযোগের তীর উপজেলার তৎকালীন 4 ইউপি চেয়ারম্যান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দিকে। নদী ভাঙন কবলিত ভোলার মনপুরায় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় 2022 সালে হাজিরহাট, মনপুরা, উত্তর শাকুচিয়া ও দক্ষিণ শাকুচিয়া ইউনিয়নে 152টি অসচ্ছল পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় 1,10,00,000 টাকা। 3 ক্যাটাগরিতে পরিবার প্রতি 50,000 থেকে 75,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে হাজিরহাট ও মনপুরায় তালিকাভুক্তরা পেয়েছেন মাত্র 10,000 টাকা করে। উত্তর ও দক্ষিণ শাকুচিয়ায় দেয়া হয়েছে 30 থেকে 45,000 টাকা করে। অর্থ আত্মসাতের অভিযোগ তৎকালীন 4 ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত এক চেয়ারম্যান সরকার পতনের 2 মাস আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আমার নাম আছে 75,000 টাকা, আমার দিয়েছেন না 10,000 টাকা করে। ওই টাকাটা হবো ঘর দুয়ার করতে পারি না। 75,000 টাকার কথা বলি না, আমাদের এই টাকা আসে না। আমার আছে 75,000 টাকা, আমার দিয়েছেন না 10,000 টাকা করে। ওই টাকাটা হবো ঘর দুয়ার করতে পারি না। 75,000 টাকার কথা বলি না, আমাদের এই টাকা আসে না। আমাদের আছে 10,000 টাকা করে, 10,000 টাকা করে আমাদেরকে দিচ্ছে। ব্যাংক নিয়ে কত বইছি, চেয়ারম্যান হিয়ালে বহন আছে, তা আমার আর কিছু দিকে টিকে না। আমার তো সিগনেচারটা নিছে নিয়ে এটা কত কয় তারা জান গিয়া কালকে পরিষদে যাই। তো আমরা পরিষদে গেছি আর আমাকে টেয়া দিছে 45,000। এছাড়া তালিকায় নাম ওঠাতে ঘুষ দাবি ও তৎকালীন ক্ষমতাসীন দলের সচ্ছল নেতাকর্মী, চেয়ারম্যানদের আত্মীয় এবং ইউপি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও আছে। খরচার টাকা দিতে হবে 30,000 টাকা, তোমার নাম হয়েছে নদী ব্যাংকের। তখন আমি সাথে 4,000 টাকা মুলি করিয়া লইয়া দিছি। আজ পর্যন্ত আমার নামেরও খবর নাই আর আমার টাকাও দিছি যে এটারও খবর নেই। আমি অরিজিনাল নদী ভাঙ্গা, আমি টাকা পাই না, আওয়ামী লীগের লোকজন খাই ফেলাইছে। বরাদ্দ পাওয়া সচ্ছল পরিবারগুলোর সদস্যরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। না কইতে দিলাম না রে।
5 আগস্টের পর থেকে আত্মগোপনে অভিযুক্তরা। মোবাইলে কথা হয় তাদের একজনের সাথে। তার দাবি, বরাদ্দের 15 ভাগ কমিশন নেন তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। মূল কাহিনী হলো অফিস পার্সেন্টেজ নিছে, 15% নিছে আর কি, 15%। আপনি যে প্রকল্প কর্মকর্তারা যে পার্সেন্টেজ দিয়েছেন, টাকাটা কি তারা নগদ দিয়েছেন না চেকে দিয়েছেন? না, নগদ নিছে। তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বর্তমানে পটুয়াখালীর মির্জাগঞ্জে কর্মরত। তার দাবি, অনিয়ম হলে তার দায় ইউপি চেয়ারম্যানদেরই। প্রশ্নই ওঠে না, এটা কিন্তু বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে গেছে, ঠিক আছে, টাকা তালিকায় যদি গ্রহণযোগ্য ব্যক্তি না থাকে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ তালিকা করছে, দায়ভার ইউনিয়ন পরিষদের। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হবে। সেটি তদন্তের এখতিয়ারটা আসলে আমার থাকে না, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থাকে। তো এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষই আমার মনে হয় আমলে নিয়ে তারা এই বিষয়টি বিবেচনা করবে। তালিকাভুক্ত কোনো ব্যক্তি টাকা পায় নাই বা টাকা কম পাইছে এই ধরনের, তারা যে কোনো অভিযোগ করে আমি সেই ব্যবস্থা নেব। অভিযুক্তদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রূপগঞ্জে চাঁদাবাজি নিয়ে বিরোধে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শনিবার রাতে ভুলতার পাড়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লাভরাপাড়া এলাকার আবু হানিফকে কুপিয়ে জখমের অভিযোগ হচ্ছে পাড়াগাঁওয়ের শাহিন মিয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে। পরে হানিফের লোকজন শাহিনের বাড়িতে অগ্নিসংযোগ করে, আশপাশের দুটি বাড়িতেও তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2 ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় পরে আগুন নেভে এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে, নিরাপত্তা জোরদার আছে। জামালপুরের ইসলামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে 3টি বাড়ি আগুনে পুড়ে গেছে। গত রাত 2টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ আগুন লাগে, পরে তা আশপাশে 3টি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে কোনো হতাহত না হলেও অন্তত 15 লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। সেতুর অভাবে ভোগান্তিতে বাগেরহাটের রামপালের অন্তত 5 ইউনিয়নের মানুষ। জোড়াতালি দেয়া কাঠের ব্রিজই এখন ভরসা দাউদখালী নদী পারাপারে। প্রায় দুর্ঘটনা ঘটছে, আর এর প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। জরাজীর্ণ কাঠের সেতু, যে কোনো সময় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। তবুও দাউদখালী নদী পারাপারে এটাই ভরসা রামপালের লক্ষাধিক মানুষের। মোংলা ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল খননের সময় ভাঙা পড়ে 3টি পাকা ব্রিজ। এরপর পেরিয়েছে 5 বছর, নতুন করে নির্মিত হয়নি কোনো সেতু। তাই 3 বছর আগে সিকিরহাট, তেলিখালী ও সগুনা এলাকায় স্বেচ্ছাশ্রমে 3টি কাঠের ব্রিজ নির্মাণ করেন এলাকাবাসী। ব্রিজটা এতই গুরুত্বপূর্ণ যে এখানে কুমলাই, গিলাতলা, বাঁশতলী, ভোজপাতিয়া বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রাম এবং 3টে ইউনিয়নের লোক এখানে পয়লা বাজারের এই রাস্তাটাই ব্যবহার করে। ব্যাংকে গেছিল আমাদের এই গ্রামবাসী টাকা দিয়ে আমরা এটা ঠিক করলাম, কিন্তু এটা আবার এখন ব্যাংকে গেছি, এই যে আমরা দড়ি দিয়ে বাঁধতে রাখলাম, আপনারা যায় দেন সে বান্ধনগুলো ছিঁড়ে গেছে। লক্ষ লক্ষ লোক যাওয়া আসা করে, গাড়ি যাওয়া আসা করে, ঠিক আছে। পয়লা বাজার পাশে আমাদের চলাফেরায় অনেক সমস্যা হচ্ছে। রামপালের বাইনতলা, খানপুর, সগুনা সহ অন্তত 10 গ্রামের মানুষ এই পথে চলাচল করেন, যান জেলা সদর সহ বিভিন্ন এলাকায়। নদীতে স্থায়ী অবকাঠামো না থাকায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। গাড়িতে করে আসি তাহলে তো আমাদের ভয় লাগে, এই জন্য আমরা নামি আসছি। একটা সমস্যা না, বাচ্চা কাচ্চা নিয়ে কি কিছু মালপত্র নিয়ে আসতে গেলি, হাঁটি হাঁটি আসতে গেলি তো সমস্যা। চলাচল করতে পারছি না, আমরা ভ্যান গাড়ি চালা, আমরা গরিব মানুষ, দেখেন গরিবের অবস্থা। গাড়ি নিয়ে যাতায়াত করতে গেলে এই জায়গাতে গাড়ি নিয়ে পার হওয়া যায় না, মানে কাঠের ব্রিজ, এই জন্য নানান ধরনের সমস্যা। জনদুর্ভোগের বিষয়টি জানা আছে ইউএনওর, আশ্বাস দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। একটা ব্রিজ সম্পর্কে যেটা জেনেছি যে কাজ অর্ধেক হয়েছে এবং পরবর্তীতে ওই কাজগুলো যেন দ্রুত হয় সেটার ব্যবস্থা নিচ্ছি, এবং বাকি যে 2টা ব্রিজের কথা বললেন সেগুলো আমরা লিখিত আকারে আপনারা দিলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং জনদুর্ভোগ যেন লাঘব হয় সেজন্য আমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাটা আমি নিব। আর আশ্বাস নয়, দ্রুত কাজের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে মুন্সিগঞ্জে শুরু হয়েছে 52 দিনব্যাপী তারুণ্যের উৎসব। সকালে কালেক্টরেট মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে কালেক্টরেট মাঠে পায়রা বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। আর এর পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়। এদিকে ঢাক আর বাদ্যের তালে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। বেলা 12টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে আনন্দ র্যালি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় 0 পয়েন্টে গিয়েই। ব্যবসায়ী নেতারা এই সময় বলেছেন, আসন্ন রমজানে পণ্য সরবরাহ ব্যবস্থা নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য মাঠে থেকেই কাজ করবেন তারা। সেই সাথে মাঠ পর্যায়ে বাজার মনিটরিংয়ে সরকারি কর্মকর্তাদেরকেও সহযোগিতা করা হবে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। পৌষের শেষ প্রান্তিকে জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ভোগান্তি বেড়েছে শ্রমজীবী, দিনমজুর আর ছিন্নমূল মানুষের। শীত উপেক্ষা করেও তাদের কাজে বের হতে হচ্ছে এবং এতে করে চাষাবাদ কিছুটা ব্যাহত হচ্ছে, ঠান্ডাজনিত রোগবালাই বাড়ছে। কুয়াশায় ঘেরা জড়সড় প্রকৃতি, ভীষণ ঘোলাটে ওই চাদর ভেদ করে সূর্য উকি দিলেও তাতে প্রখরতা মিলছে না। হাড় কাঁপানো শীতল অনুভূতি চারপাশে। পৌষের শেষ ভাগে প্রকৃতির এই মুগ্ধতা সবার জন্য নয়, বিশেষ করে যারা খুব ভোরে কাজে বের হন। একে তো শীতবস্ত্রের অভাব, তার উপর হিমেল হাওয়া, সব মিলিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের দরিদ্র কৃষক আর ছিন্নমূল মানুষের মরণ দশা। কম্বল টম্বল তো কিছুই নেই, আমরা তো কিছুই পাই না। দিনমজুরি লোক, চা বেচাই খাই। ঘটনা বলছেন এখানে মনে করেন আগে তো মনে করেন বেচা কিনা কুয়াশা ঠান্ডার ঠেলায় লোকজন বাইরে থেকে পারতেছে না। এখন শীতের জন্য আলো খেতে যাওয়া খুব অসুবিধা। সকাল সকালে মনে করো শীতের জন্য যাওয়া যাচ্ছে না, গেম কম টম আবে যাবি। এখানে আমরা গরিব মানুষগুলো বসত বাড়ি করতেছি, জায়গা জমি নাই, কিছু নাই, আমাদের কম্বলও কেউ দেয় না, খোঁজও নেয় না কেউ। এখন এই যে আলু সার বীজ দিতে হয়, টপ ড্রেসিং করতে হয়, ভুট্টা ফেলাইতে হয়, আবার কিছু কিছু আলু লাগা বাকি আছে, এগুলা হাল চাষ করতে হয়। এবার এত ঠান্ডা পড়ছে, আগে ভাগে শীতের জন্য কোনো কাজ করতে পারতেছি না। বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘরে আছি, মাঠেও একটু কাম না করলে হয় না, মাঠেও নামতেছি। তীব্র শীতে প্রায় কর্মহীন গোপালগঞ্জের চাষিরা। বোরো ধানের বীজতলা তৈরি আর জমিতে চারা রোপণ করতে পারছেন না তারা। আমরা কৃষকরা এখন বর্তমান ঠান্ডার জ্বালায় আমরা যারা বাসার জ্বালায় ঘরে বসে রয়েছি। জমিতে নামলে হাত পাও বরফ হয়ে যায়, বাতাসে তো বুক টুক একেবারে শিশিয়ে রয়ে যাচ্ছে। ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, বলছেন আমি একাই কামাই, সুদ ভাড়া ভূত নাই। শীতে তো গায়ে ঠেয়ে বাড়াইছি কাকু। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। শিশু আর বয়োবৃদ্ধদের ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। ও ঠান্ডা লাগছিল, ঠান্ডার কারণে সর্দি কফ আর ডায়রিয়া হয়েছিল। এখান থেকেও কিছু ওষুধ দেয়, একটা ইনজেকশন দেয় এখান থেকে অ্যান্টিবায়োটিক, আর বাইরে থেকেও কিছু ওষুধ কিনা আনা লাগে। ঠান্ডায় ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যায়, সেগুলোর ব্যাপারে আমরা আগে থাকবো এবং আক্রান্ত হওয়া মাত্রই আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। বাইরে যদি একান্ত বেরোতে হয়, সে মাস্ক পরে এবং ধুলোবালি যে বেড়ে যায়, ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, কারণ এই সব কারণে অ্যালার্জির একটা অ্যালার্জিক প্রবলেমগুলো বেশি দেখা যায়। শীতের তীব্রতা বাড়ায় চাহিদা বেড়েছে শীতবস্ত্রের। নতুন বা পুরনো কাপড় কিনতে দোকানগুলোয় ভিড় করছে শীতার্ত মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।